এবছর যারা টেট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই, এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষায় যখন বাংলা বিষয়টি থাকবে তখন যে বেসিক বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, যে বেসিক পয়েন্টসগুলো আমাদের মনে রাখতে হবে এবং যে বিষয়টা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা কিন্তু হচ্ছে ভাষা। এবং ভাষার ক্ষেত্রে আমরা দেখব ধীরে ধীরে বর্ণ আসবে, শব্দ আসবে, বাক্য আসবে, বাক্য তত্ত্ব আসবে, বিভিন্ন রকম বিষয়গুলো আসবে। তবে আমরা একদম বেসিক যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে করে টেট পরীক্ষা এবং জীবনের বাকি সমস্ত পরীক্ষায় যে শর্ট কোশ্চেনগুলো সাধারণত আসে, যে পয়েন্টসগুলোকে বেস করে নির্ভর করে কোশ্চেনগুলো তৈরি করা হয়, সেই পয়েন্টসগুলো আমি এক দুই করে সাজিয়ে রাখলাম। এখানে 10টি পয়েন্টস রয়েছে আজকের এই ভিডিওটিতে, এবং এখান থেকে তোমরা যদি এই বিষয়টি শুধু মাথায় রাখতে পারো তাহলে এই বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম প্রশ্ন হতে পারে, যে কোনো রকম মাল্টিপল চয়েস তৈরি করে নিতে পারে, শুধু আমাদের বেসিক জায়গাটা ঠিক থাকলেই হলো। তো প্রথম যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ হয় সেটাকে আমরা কি বলি। অনেকেই ভুলে গেছি, আমরা ছোটবেলায় পড়েছি, পরবর্তীকালে আমরা ভুলে যাই। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটি হচ্ছে কার। আমাদের যে 11টি স্বরবর্ণ রয়েছে তার যে স্বরচিহ্ন রয়েছে তা কিন্তু কার। মনে রাখতে হবে কেবলমাত্র অ এই স্বরবর্ণের কোনো কার চিহ্ন নেই, কোনো স্বরচিহ্ন নেই। বাকি 10টির কিন্তু আকার, হ্রস্বীকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ওকার, ঐকার, ওকার প্রত্যেকটিরই কিন্তু কার চিহ্ন রয়েছে। ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা বলি ফলা, যেমন বফলা, মফলা, নফলা ইত্যাদি। সাধু রীতি এবং চলিত রীতি আমরা জানি যে বাংলা ভাষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়। সাধু রীতিটা ব্যবহৃত হয়েছিল একটি সাধারণত বিদ্বজ্জনেরা সাহিত্যের ক্ষেত্রে সেটা ব্যবহার করেছিল, এবং পরবর্তীকালে কিন্তু সাহিত্যে চলিত রীতির আমদানি ঘটে। কিন্তু বর্তমানে যদিও চলিত রীতি চলেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাধু রীতি এবং চলিত রীতি কিন্তু একসঙ্গে চলতে পারে না। যদি চলে তাহলে ব্যাকরণের ভাষায় তাকে কি বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে তাকে কিন্তু আমরা বলবো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু রীতি এবং চলিত রীতি একসঙ্গে যদি ব্যবহৃত হয়। তবে ব্যতিক্রমটা বলে রাখছি, যদি বলা হয় যে গুরুচণ্ডালী দোষ কখন মান্যতা পায় না, কেবলমাত্র কাব্যের ক্ষেত্রে কিন্তু এই ছন্দের প্রয়োজনে কবিরা এই সাধু রীতি এবং চলিত রীতি কখনো কখনো একই সঙ্গে ব্যবহার করে, এবং এটা ব্যাকরণে স্বীকৃত। তারপর রয়েছে সংস্কৃত শব্দের কিছুটা পরিবর্তিত রূপ, কিছুটা, সম্পূর্ণ নয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। আর সংস্কৃত শব্দের অপরিবর্তিত রূপ, অর্থাৎ হুবহু একই রূপ নিয়ে যা বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে তৎসম শব্দ। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন যুগের যদি আমরা প্রথম নিদর্শন বলি তাহলে কিন্তু আমরা বলবো চর্যাপদ। এই চর্যাপদের আরো নাম রয়েছে, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি কোষ ইত্যাদি। বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের, মাইন্ড মনে রাখবে, প্রাচীন যুগের প্রথম হচ্ছে চর্যাপদ, আর মধ্যযুগের প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম কিন্তু উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাংলা গদ্য হলো আধুনিক যুগের ভাষার নিদর্শন। বাংলার যে গদ্য রীতি এটা কিন্তু আধুনিক যুগে ব্যবহৃত হয়েছে। সম্পূর্ণ ব্যাকরণ অনুসরণ করা হয় কোথায়? সম্পূর্ণ বাক্যের গঠন, বাক্যের নির্মাণ, বাক্যের শৈলী, স্টাইল সবকিছুতেই একেবারে ব্যাকরণ সম্মত হয় যে রীতিতে, সেটা কিন্তু সাধু রীতি। চলিত রীতিতে কিন্তু অনেক সময়ই তার ব্যতিক্রম ঘটে থাকে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে কোশ্চেন হতে পারে, এবং বিভিন্ন রকমের মাল্টিপল চয়েসে উল্টোপাল্টা বিষয়গুলো দেওয়া থাকবে, কিন্তু আমরা কিন্তু এই যে উত্তরগুলো রয়েছে সেগুলোতেই টিক মার্ক দেবো, তাহলেই আমাদের উত্তরটা সঠিক হবে।